আচ্ছা, আমি এখন বিএলসি তে আছি, বুঝছো? তোমরা সবাই নিশ্চয়ই এনরোল করেছো তোমাদের বিএলসি টা। তো এখানে আমাদের যে টপিক গুলো আছে, এখানে প্রথম টপিকটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে হচ্ছে ভ্যারিয়েবল সেপারেবল। দুই তিন চার পাঁচ এগুলো মেনলি আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভিং। প্রথমটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফরমেশন, আর পরের গুলো সলিউশন। এখন আমরা পড়াটা কিভাবে পড়েছি, তোমাদেরকে একটা প্রবলেম লিস্ট দিয়েছি, এটা বিএলসি তে আছে, এবং ক্লাসে আমি কিন্তু প্রবলেম লিস্ট অনুযায়ী পড়াই। এবং কোন ম্যাথ গুলো পড়বো না সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। যেমন এই টপিক থেকে কারো মনে আছে কোনটা কোনটা যেন আমি বাদ দিয়েছিলাম? মেবি 4 বা হচ্ছে 4, 10 আর 11। 11, 12, 10, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10, 11 আর হচ্ছে আর 4। 4। হ্যাঁ হ্যাঁ। তো এই এগুলো হচ্ছে যারা নিয়মিত কাজ করছে ওদের সাথে একটু, যারা করতে পারছি না বিভিন্ন কারণে, ওভারল্যাপিং ইস্যু বা অন্যান্য কারণে, তোমরা ওদের কাছে কালেক্ট করে নিবা যে কি কি আমি আসলে বলেছি। তো এই আমরা প্রবলেম লিস্টে যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো ফলো করবো, ঠিক আছে? অবশ্যই এই ম্যাথ গুলো করবো, আমি কিন্তু ম্যাক্সিমাম ক্লাসে কভার করে দিই। তো এই ম্যাথ গুলো করবো, পাশাপাশি এই যে এখানে স্যারের বই আছে, এটা আহ আমি বিএলসি কোথায় পাবো? এইটা আমরা পাবো হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, যারা ক্লাস করো না। এবং আমার কথা হচ্ছে তোমরা ক্লাস কেন করো না আমাকে বলো তো? আমি তোমাদেরকে পাই না, হাতে গোনা 4-5 জন মতো ক্লাস করো। কি সমস্যা তোমাদের? একটু বলো তো, আজকে এমন কেউ কে জয়েন হয়েছো যে কখনোই কোনো ক্লাস করোনি? লল 2টা ক্লাসে ওভারল্যাপ করছে। তো ওভারল্যাপ করেছে, তো একটু সময়ের জন্যও কি আসা যায় না? কারণ এই কোর্সে তো পুরোটাই অন্ধ হয়ে থাকবো যদি আমি ক্লাস না করি, তাই না? মানে ম্যাথ কোর্স কি উইদাউট আমি ক্লাস একটা মানুষ পাশ করতে পারবে বা ভালো করতে পারবে? সেক্ষেত্রে তুমি মনে করো ক্লাস করছো না, কাউন্সিলিং টাইমেও তো তোমার মুখ দেখি না, আমার রুম কোথায় সেটাও হয়তো বা জানো না। বিএসসি তে কিন্তু আমার অফিস রুম দেওয়া আছে। এবং মিড এক্সাম হয়ে গেলে, ঠিক আছে, আমি কিন্তু, তোমরা যদি পরীক্ষায় খাতাতে আমি কোনো লেখা না পাই, আমি তো পাশ করাতে পারবো না। তো তোমাকে তো জানতে হবে আমি ক্লাসে কি পড়াচ্ছি, তাই না? আমি এটাও বলেছি যার ওভারল্যাপের কারণে একটা ক্লাস অন্তত করো। আরেকটা ক্লাস ওভারল্যাপ হতে পারে, সেই ক্লাসে যেটা হচ্ছে সেই টপিকটা নিয়ে তুমি কাউন্সিলিং টাইমে আসো। 805-এ আমার রুমের সামনে কাউন্সিলিং টাইম দেওয়া আছে, অনেক স্টুডেন্ট আসছে কাউন্সিলিং টাইমে বুঝে নেওয়ার জন্য। তো সমস্যা নিয়ে বসে থাকলে তো আসলে সেটা সমাধান হবে না। ঠিক আছে, যারা ক্লাস করতে পারছো না তোমরা চেষ্টা করো যে ক্লাসের অন্য আরেকটা ক্লাস যেটা হচ্ছে সেটা প্যারালালি এই ক্লাসটা করতে হবে। শুরুর দিকে একটু আসো, এসে এই ক্লাস করে টিচারকে বলে রাখো যে এই সময় আমার আরেকটা ক্লাস আছে, আমি কিছু সময় ওখানে যাব। এসে তুমি অ্যাটেন্ডেন্সটা দিলে, ক্লাস কি টপিক পড়াচ্ছে সেটা একটু জেনে তারপরে চলে গেলে, কিছু তো অন্তত তোমার প্রেজেন্সটা তো রাখতে হবে ক্লাসে। নয়তো আমি চিনবই না, দেখা যাচ্ছে যে যে কয়েকজন ক্লাস করে শুধু ওরাই করছে, বাকিদের আমি চেহারাও দেখতে পাচ্ছি না। একটু সিরিয়াস হতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু আমি, আসলে এই কোর্সটা খুবই সহজ, আমরা কেন জানি না এই কোর্সটাকে কঠিন ভাবি। আচ্ছা, আমি যেটা বলছিলাম, স্যারের এই বইটা আমরা পাবো হচ্ছে এই যে এখানে, এই চ্যাপ্টারে, মানে আমাদের মেইন যে কথাবার্তা লেখা আছে এটার পরে দেখো কোর্স আউটলাইন, এরপরে প্রবলেম, চ্যাপ্টার ওয়াইজ কোর্স প্রবলেম লিস্ট, এখান থেকে আমি প্রবলেম লিস্টটা দিয়ে মানে ওপেন করেছি। আর এখানে বেশ কিছু বই আছে, রেফারেন্স বই, এই যে এই বইটা আমরা পড়বো, আব্দুল হালিম স্যারের। এবং এই বইটাই যেখানে আমি ওপেন করেছি, আমি যেই যে টপিকে পড়াচ্ছি সেই টপিক গুলো, শুধুমাত্র সেই টপিক, এই বই কিন্তু অনেক কিছু আছে, আমার এই পুরো বইটা পড়তে হবে না। শুধুমাত্র যে টপিকটা আমরা পড়েছি সেই টপিকের মানে সলভ প্রবলেম গুলা, যেমন 9 প্রবলেমটা কিন্তু সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, এই ধরনের যেই প্রবলেম গুলো সলিউশন এই বই দেওয়া আছে, শুধু আমরা সেই প্রবলেম গুলো দেখবো, কোনো এক্সারসাইজ না। ঠিক আছে, এটার কিছু ম্যাথ করে দেওয়া আছে, প্লাস নিচে কিন্তু এক্সারসাইজ আছে। এবং এই ম্যাথ দেখলে ভয় পাওয়ারও কোনো কারণ নেই যে এতগুলা কেন, আমরা কিন্তু সব পড়ছি না। যা যা আমরা পড়তেছি শুধু সেই ধরনের ম্যাথ কোথায় কোথায় আছে আমরা একটু খুঁজে ওইগুলো প্র্যাকটিস করব। ঠিক আছে, আর প্রবলেম লিস্ট ইনশিওর করব।
এটা একটু বড় চ্যাপ্টার, এই জন্য এই চ্যাপ্টারের এক্সারসাইজটা যে এক্সারসাইজ পর্যন্ত যেতে একটু সময় লাগলো। এখানে কিন্তু এক্সারসাইজ দেওয়া আছে প্লাস আনসার দেওয়া আছে। এখান থেকে চাইলে আমি এক্সারসাইজ গুলো দেখতে পারি মানে আমার প্র্যাকটিসের জন্য, কিন্তু এগুলো থেকে আমি বলছি যে যেগুলো সলভ করে দেওয়া আছে শুধু এগুলো আমরা দেখবো, ঠিক আছে? আর প্রবলেম লিস্টের ম্যাথ গুলো দেখবো, এই আমার সিলেবাস, বেশি কিছু না। ওকে, বোঝা গিয়েছে কি বললাম? জি মিস। হ্যাঁ, তো এখানে আমি প্রবলেম লিস্টে একটা জিনিস দেখি আমরা কি কি করেছি, আমি ওভারঅল বলছি যে এখানে যে প্রথম টপিকটা ফর্মেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এখান থেকে এই প্রত্যেকটা ম্যাথে করব শুধু 4, 10, 11 বাদে। এরপরে আছে ভ্যারিয়েবল সেপারেবল, দেখো মাত্র 4টা ম্যাথ, এই 4টা ম্যাথ করতেই হবে, ঠিক আছে? এটার কোনো অল্টারনেটিভ নাই। তো এখানে আমাদের রিডিউসিবল টু ভ্যারিয়েবল সেপারেবল কিন্তু করি নাই, ঠিক আছে? আমরা পড়েছি ভ্যারিয়েবল সেপারেবল, তারপরে হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে আছে কয়টা ম্যাথ? মাত্র 4টা, এখানেও 4টা। আর এখানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে মাত্র 3টা, ঠিক আছে? এই ম্যাথ গুলার কিন্তু কোনো অল্টারনেটিভ ম্যাথ নাই, আমাদের এগুলো করতেই হবে, এর কোনো শর্ট সাজেশন নেই। 3টার মধ্যে আমি শর্ট সাজেশন কি দিব? এবং এই ম্যাথ গুলো কিন্তু কোনো না কোনো সেকশনে আমি করে দিয়েছি। যেমন হয়তো বা এই দুইটা 1 নাম্বার সবাইকে করে দিয়েছি, 2 নাম্বার হয়তো এক সেকশনে করিয়েছি, 3 নাম্বার আরেকটা সেকশনে করিয়েছি। তো দুইটা সেকশনে স্টুডেন্টদের মধ্যে যদি তোমরা একটু কমিউনিকেট করো তাহলে সব ম্যাথ গুলোই অ্যাকচুয়ালি পেয়ে যাবা। আর বার্নৌলি করাইনি, এক্সাক্ট করাইনি, ঠিক আছে? এখান থেকে শুধুমাত্র 3টা টপিক করানো হয়েছে, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজেনিয়াস, আর হচ্ছে ভ্যারিয়েবল সেপারেবল, এটা। আর এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ ফার্স্ট ডিগ্রি এন্ড হায়ার অর্ডার। তো হায়ার অর্ডার থেকে আমরা শুধুমাত্র দেখবো যে রাইট হ্যান্ড সাইডে এক্সপোনেনশিয়াল ফাংশন যেগুলো আছে সেগুলো। এটা কিন্তু নাই, এখানে দেখো এটা অ্যালজেব্রিক ফাংশন আছে। আমি ক্লাসে বলেছি যে 5 ধরনের ফাংশন আছে: অ্যালজেব্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিকোনোমেট্রিক, ইনভার্স ট্রিকোনোমেট্রিক, অন্যান্য। কিন্তু আমরা 3 ধরনের ফাংশন নিয়ে এখানে হ্যান্ডেল মানে কাজ করি, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তারপরে হচ্ছে সাইন অথবা কোসাইন। ট্রিকোনোমেট্রিক এর কিন্তু সাইন এবং কস বাকি, কোসাইন বলতে কস, সাইন ফাংশন এবং কস ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন কিন্তু রাইট সাইডে আছে, এই ধরনের ম্যাথগুলো আমি নিব না। শুধুমাত্র যে এখানে আছে সাইন টু এক্স, আরেকটা সাইনের জায়গায় যদি কস থাকে সেটা, আর এক্সপোনেনশিয়াল ফাংশন রাইট হ্যান্ড সাইড, শুধু এই ধরনের ম্যাথগুলো আমরা পিক করবো, ঠিক আছে? তার মানে 2 আসছে, 3 আসছে, বা হচ্ছে 5 নাম্বার আসছে, 7 নাম্বার, ঠিক আছে, 8 নাম্বার, এইভাবে দেখবো যে আমি যেগুলো করাচ্ছি তার মধ্যে আছে। যেমন 10 কিন্তু এক্সপোনেনশিয়াল আছে, কস ফাংশন আছে, সো এটা আমি নিব। 11 কস ফাংশন আছে, কিন্তু 12তে এক্সপোনেনশিয়াল এবং কস গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে এটা একটু ডিফারেন্ট হয়, যেহেতু আমি সময় পাইনি এই জন্য আমি এটা বাদ দিয়েছি, ঠিক আছে? এটা সলিউশন আবার প্যাসেজের ভিন্ন, মানে গুণ অবস্থায় থাকবে এটা আমি পড়াচ্ছি না। শুধুমাত্র সিঙ্গেল ফাংশন, সে সিঙ্গেল ফাংশন কি কি? তিন ধরনের। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন 7 নাম্বারে আছে, রাইট হ্যান্ড সাইডে অনলি এক্সপোনেনশিয়াল ফাংশন, অথবা 8 নাম্বারের মতো রাইট হ্যান্ড সাইডে অনলি সাইন ফাংশন, অথবা 11 নাম্বারের মতো যে রাইট হ্যান্ড সাইডে অনলি কস ফাংশন। এই 3 ধরনের পড়লে আমাদের হবে। বুঝতে পেরেছি এই চ্যাপ্টারটা থেকে? এখন রাইট হ্যান্ড সাইডের কথা বললাম, আর লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটাই তুমি সলভ করতে পারো, কারণ লেফট হ্যান্ড সাইডের আমরা রাইট সাইডে যাই থাকুক না কেন, লেফট হ্যান্ড সাইডে যে অংশটা আমরা যেটাকে ওয়াইসি বলছি, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা, মানে একই। আমি এই জাস্ট এই ম্যাথটা নিয়ে আমি ওয়াইসি প্র্যাকটিস করতে পারি, 15 নাম্বারের লেফট সাইড নিয়ে আমি ওয়াইসি জাস্ট প্র্যাকটিস করলাম, আর এটা তো আমাদের 15 নাম্বারটা বলেছি যে রাইট সাইডে এক্সপোনেনশিয়াল থাকলে সেটা থাকবে, তো এটা তো আমাদের করতেই হবে, সিলেবাসের মধ্যে আছে। বুঝতে পেরেছি? এখান থেকে আমরা দেখবো যে কোনগুলো, যেমন 19, 20 এগুলো কিন্তু আমি করবো না, কারণ এখানে অ্যালজেব্রিক ফাংশন আছে। কিন্তু লেফট সাইডের এই ফাংশন গুলো আমি ওয়াইসি বের করার জন্য আমি প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? অক্সিলারি ইকুয়েশন বের করতে হয় কিভাবে, আমি কিন্তু এটা ক্লাসে আলোচনা করেছিলাম। ওকে, তো আমি এখন এটা দেখাবো যে এক্সপোনেনশিয়াল এবং সাইন কোসাইন থাকলে কিভাবে আমরা সলভ করি, ঠিক আছে? তো যেহেতু অনেকে ফার্স্ট এসেছো তাদের জন্য আমি ওয়াইসি কিভাবে বের করতে হয় ওটা আমি আরেকবার দেখাই। ওয়াইসি হচ্ছে
আচ্ছা, মেইন যে কাজটা সেটা আমি এখানে একটু দেখাই যে আমাদের যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট বাট রাইট হ্যান্ড সাইড নন জিরো। আমি যদি প্রবলেম লিস্টটা দেখি, এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড নন জিরো, ঠিক আছে। আর কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট কেন বলা হচ্ছে? আমরা সবাই জানি কোফিশিয়েন্ট মানে সহগ, এবং কনস্ট্যান্ট মানে হচ্ছে কি, মানে যে কোনো একটা নাম্বার বা ধ্রুবক সংখ্যা। তো এখানে হচ্ছে সহগ হিসেবে শুধু এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই জন্য এই টপিকটা আমরা মিডে রাখছি। ফাইনালে সহগ হিসেবে ভ্যারিয়েবল থাকবে, এইটা আমরা ফাইনালে পড়বো, এটা কিন্তু ফাইনাল টপিক, মিডের না। মিডে শুধু কনস্ট্যান্ট হিসেবে আছে এই টপিকটা। তো রাইট হ্যান্ড সাইড নন জিরো, ঠিক আছে। তো সেইটার মানে স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা, আমাদের জাস্ট মনে রাখার জন্য যে এইভাবে স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হয়, সেখানে হাইয়েস্ট ডেরিভেটিভটা প্রথম টার্ম হয়, তারপরে একটা করে ডেরিভেটিভ কমতে থাকে, এবং লাস্টের যে পার্টটা সেটাতে শুধুমাত্র ওয়াই ওয়াই থাকে। আচ্ছা, আমি এই যে কার্সর দেখাচ্ছি, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি কার্সর দেখা যায়? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো বুঝতে পারছো আমি কি ইন্ডিকেট করছি। দেখো লাস্টের এখানে প্রত্যেকটার সাথে কিন্তু ওয়াই টার্ম আছে, হ্যাঁ? এবং লাস্টের এখানে কিন্তু কোনো ডেরিভেটিভ টার্ম নেই। ওকে। এবং রাইট হ্যান্ড সাইডটা হবে কিউ। এই কিউ ফাংশনটা আমি বলেছি তিন ধরনের ফাংশন হতে পারে। একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, একটা হচ্ছে সাইন ফাংশন, একটা হচ্ছে কস ফাংশন। শুধু এগুলো আমি প্র্যাকটিস করবো। এখন এই ধরনের ইকুয়েশনের সলিউশনটা দেখো, জেনারেল সলিউশন। এটা হচ্ছে ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি। ওয়াই সি মিনস হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, আর ওয়াই পি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো কমপ্লিমেন্টারি ফাংশন আমি কিভাবে বের করবো সেটা আমি মানে ক্লাসে দেখিয়েছিলাম, দুইটা সেকশনে পড়িয়েছি। তো এই কমপ্লিমেন্টারি ফাংশন বের করার জন্য আমাদের এখানে একটু যেতে হবে। এই স্লাইড গুলো কিন্তু বিএলসি থেকে আমি ওপেন করছি, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম যে আমাদের যে ইকুয়েশনটা থাকবে প্রত্যেকটাতে কিন্তু ওয়াই আছে, হ্যাঁ। এখান থেকে আমরা ওয়াইটা কমন নিয়ে নিব, ঠিক আছে। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আরো বেশি সহজ হবে এখানে। এই এক্সাম্পলটা যদি আমি করি, একটা সহজ ম্যাথ নিই, যেটা আমাদের ইয়েতে আছে, সিলেবাসে আছে। এক্সপোনেনশিয়ালের কোন একটা ম্যাথ দেখি। এই যে এই ম্যাথটা, 9 নাম্বার ম্যাথ, ঠিক আছে। এখানে কিন্তু রাইট হ্যান্ড সাইড এক্সপোনেনশিয়াল, এবং এখানে ডি ক্যাপিটাল ডি মানে হচ্ছে জি ডিএক্স। ওকে। ক্যাপিটাল ডি মানে হচ্ছে ডিডিএক্স। আর এটার উপরে যত পাওয়ার থাকবে, এই ডিডিএক্স এর পাওয়ার কত, পাওয়ার বলতে কতবার ডেরিভেটিভ হয়েছে, এখানে এন টাইমস ডেরিভেটিভ হয়েছে, ঠিক আছে। আর আমরা যে ম্যাথটা দেখছি এখানে ডি কিউব মানে থার্ড ডেরিভেটিভ, ডি স্কোয়ার মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, আর শুধু ডি মানে ফার্স্ট ডেরিভেটিভ, দ্যাট মিনস ডিওয়াই ডিএক্স। তো প্রথম কাজ হচ্ছে আমাদের গিভেন দ্যাট দিয়ে ম্যাথটা তুলে নিব, এবং পরে ওয়াই কে কমন নিয়ে নিব, ঠিক আছে। প্রত্যেকটার সাথে দেখো একটা করে ওয়াই আছে। তো ওয়াইটা আমি কমন নিয়ে নিব, নেওয়ার পরে এই যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা থাকবে, ঠিক আছে, যে পলিনোমিয়াল মানে যে টার্ম গুলো থাকবে, সেখান থেকে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন বানাবো। তো এখানে ডি দিয়ে রেখেছে, কিন্তু আমি হচ্ছে তোমাদের ক্লাসে বলেছিলাম এম দিয়ে অক্সিলারি ইকুয়েশনটা বানাবে। এই যে যেখানে যেখানে ডি আছে সেখানে সেখানে আমরা এম দিব। জি বলতে একটা ডেরিভেটিভ টার্ম, সেটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ব্যাপার থাকে, কিন্তু অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে আমাদের একটা নর্মাল ইকুয়েশন, এটা কিন্তু কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন না। তখন সেটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন হয়ে যায়, ঠিক আছে। তো এখানে আহ এই ইকুয়েশনটা এখন আমাদের সলভ করতে হবে। তো এখানে যদি আমি এম লিখতাম তাহলে এম কিউব প্লাস 3m স্কোয়ার প্লাস 3m প্লাস 1 = 0। বা জি লিখতে চাইলেও আমি মানে এখানে কারেক্ট করবো, যেহেতু বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। তো এম ও তোমরা লিখতে পারো, জিও লিখতে পারো, সমস্যা নেই। তো এখানে কিন্তু এ প্লাস বি হোল কিউবের একটা ফর্মুলা আসছে। আমাদের মেইন কনসার্ন হচ্ছে এই যে অক্সিলারি ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা সলভ করা, ঠিক আছে। এবং আমি এটাও বলেছি তোমরা ডিরেক্টলি ক্যালকুলেটর দিয়েও এটা সলভ করতে পারো। আমার দরকার হচ্ছে এই ভ্যারিয়েবল গুলোর মান কত কত হবে। এখানে যেহেতু ডি এর পাওয়ার কিউব আছে, তার মানে এই ইকুয়েশনটা সলভ করলে আমরা ডি এর তিনটা মান পাবো, ঠিক আছে। তো এটা যেহেতু আছে যে g+1 হোল কিউব, দ্যাট মিনস g+1 তিনটা গুণ অবস্থায় আছে। তো সেই তিনটা থেকে আমরা মেইনলি তিনটা ভ্যালু পাচ্ছি, এবং তিনটা ভ্যালু ইকুয়াল ভ্যালু, ঠিক আছে। তো আমরা এই যে অক্সিলারি ইকুয়েশনটা মেক করছি, ওয়াই টার্মটা বাদ দিয়ে শুধু লেফট হ্যান্ড সাইডের এইটা নিয়ে যে ইকুয়েশনটা মেক করছি ইকুয়াল 0 দিয়ে, ঠিক আছে। সেই ইকুয়েশনটা সলভ করে আমরা যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টের চারটা ধরন আছে। প্রথম হচ্ছে সবগুলো আলাদা আলাদা হতে, ঠিক আছে। তো
এখন আমরা যে ম্যাথটা দেখছি এটাতে কিন্তু সবগুলো সেম, ঠিক আছে, ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন উপরের একটা ম্যাথ দেখি, অন্য এই যে এখানে যেমন -1 হয়েছে, -3 হয়েছে, তার মানে এটা ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তো ভিন্ন ভিন্ন হলে কি হয়, আমরা প্রথমে C1 বসাবো, তারপরে e⁻m1, মানে আমার কাছে যদি দুইটা m এর মান থাকে, একটা হবে m1, পরেরটা হবে m2, যদি তিনটা মান থাকে তারপরটা হবে m3, এইভাবে। এবং যে কয়টা m এর মান থাকবে এই সলিউশনটা সেই কয়টা পার্ট হবে, মানে সেই কয়টা টার্ম হবে। ওকে, যেমন এই ম্যাথটা দেখি যে এখানে আমাদের জি এর মান হয়েছে দুইটা। সো আমাকে সলিউশনটা কিভাবে লিখবো, C1 লিখবো, তারপর e⁻m1x। তো আমি এখানে একটু বড় করে দেই। দেখো, এখানে হচ্ছে C1 তারপর e⁻m1x। আমি একটু কম্পেয়ার করি, এই যে C1 e⁻m1x, ঠিক আছে। তো m1 এর জায়গায় আমার ভ্যালু কি হয়েছে, m1 মানে হচ্ছে প্রথম -1 আর m2 হচ্ছে -3। তার মানে এখানে হবে C1 e⁻−1 লেখা হচ্ছে না, লেখা হচ্ছে এই জন্য -x হয়েছে, প্লাস C2 e⁻−3x। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা ভ্যালু এসেছে এই জন্য এটা দুইটা টার্মে থাকবে। এটাই হচ্ছে আমাদের ওয়াইসি। বুঝতে পারছি ওয়াইসিটা কিভাবে বের করতে হয়? প্রত্যেকটা ইকুয়েশনেরই কিন্তু আমরা মিস এমন ওয়াই ওয়াইসিটা কমন আরেকবার নেওয়ার, বলেন। হ্যাঁ, আমাদের কাছে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনের ওয়াইটা কমন নেওয়ার পরে এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা থাকবে সেটা ইকুয়াল 0 করে আমরা একটা ইকুয়েশন বানাবো, ঠিক আছে। এটাকে বলা হয় অক্সিলিয়ারি ইকুয়েশন। এই অক্সিলিয়ারি ইকুয়েশনটা যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন হয়, এটা যেমন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ আমরা ম্যানুয়ালি সলভ করতে জানি, এখানে যেমন মিডল টার্ম করে বের করেছে। তোমরা চাইলে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। এটা সলভ করে আমরা জি এর মান বের করবো, ঠিক আছে। তো জি এর মান এখানে দুইটা বের হয়েছে। এখন জি এর যে মানগুলো পাচ্ছি সে মানগুলো কি কি ধরনের হতে পারে, ধরনগুলো হচ্ছে সবগুলো ডিস্টিংক্ট, মানে ভিন্ন ভিন্ন হতে পারে, নট ডিস্টিংক্ট হতে পারে, মানে সরি, ভিন্ন ভিন্ন হতে পারে। আরেকটা হচ্ছে ইকুয়াল হতে পারে, সবগুলো ইকুয়াল। আরেকটা হচ্ছে কিছু কিছু হচ্ছে ইকুয়াল, দেখো, few are equal and another groups are distinct, মানে কিছু ভিন্ন কিছু ইকুয়াল, এটা হচ্ছে একটা ধরন। আমরা এখানে পাচ্ছি তিনটা ধরন। যে ভ্যালু গুলো আসবে সবগুলো ভিন্ন ভিন্ন, সবগুলো একই রকম। আরেকটা হচ্ছে কিছু এক কিছু ভিন্ন, ঠিক আছে। আরেকটা আছে হচ্ছে কমপ্লেক্স হতে পারে। ওকে, যে এই ধরনের ইকুয়েশন কমপ্লেক্স হতে পারে, কারণ আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার সময় আমাদের যদি হচ্ছে মিডল টার্ম করা না যায়, আমাদের একটা সূত্র আছে, ঠিক আছে। সূত্রটা কোথায় যেন আছে আমার একটা স্লাইডে, দেখায় এটাতে না, এই যে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন এই ধরনের একটা সূত্র আসে, ঠিক আছে। এবং রুটের মধ্যে যদি আমাদের নেগেটিভ কোনো রেজাল্ট আছে এটাকে ডিসক্রিমিনেন্ট বলা হয় বা নিশ্চয়ক। তো এটার মান যদি নেগেটিভ হয় তখন কিন্তু আমাদের একটা কমপ্লেক্স রুট আসবে, এবং কমপ্লেক্স রুটের জন্য আমাদের হচ্ছে 4 নম্বর কেস আমরা এইভাবে লিখবো, ঠিক আছে। এটা নিয়ে আমি ক্লাসে, লাস্ট ক্লাসে সবার সাথে যারা এসেছিলে আলোচনা করা হয়েছিল। তো কিভাবে লিখবো, সবগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে এই যে একটা তো আমি বললাম, আর যদি সবগুলো ইকুয়াল হয় তাহলে আমরা লিখবো হচ্ছে সবগুলোর মান যেহেতু সমান, m1 এর মানও যা m2 এর মানও তাই, সবগুলো তো হবে, মানে সেম হবে, কারণ সবগুলো ইকুয়াল ভ্যালু। সো লাস্টে আমি e⁻c1x এভাবে রাখবো। আর ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো হচ্ছে কয়টা ভ্যালু আছে, সে কয়টা টার্ম ব্র্যাকেটের মধ্যে থাকবে। যদি দুইটা ভ্যালু হয় তাহলে C1 প্লাস C2x, মানে এটা হবে কি, C1 দিয়ে স্টার্ট হবে, রেফারেন্স কনস্ট্যান্ট দিয়ে স্টার্ট হবে, প্লাস দিয়ে কানেক্ট থাকবে প্রত্যেকে, এবং নেক্সট টার্মে একটা করে এক্স গুণ হবে, ঠিক আছে। তো একটা ম্যাথে কিছুক্ষণ আগে দেখলাম যে তিনটা ওয়ান ভ্যালু এসেছে, এই যে এই ম্যাথটা, তো তিনটা ভ্যালু সেম না, ঠিক আছে, এটা ইকুয়াল, তার মানে আমাদের কেস নাম্বার 3 তে যাচ্ছে, যে এই যে কেস 3 যদি অল ইকুয়াল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখছি, -1 এর জন্য এই যে এখানে কমন নিয়ে জাস্ট e⁻−x লিখছি। আর এখানে যেহেতু তিনটা ভ্যালু এই জন্য ব্র্যাকেটের মধ্যে তিনটা টার্ম থাকবে, প্রথমটা কনস্ট্যান্ট দিয়ে শুরু হবে এবং প্রত্যেকের সাথে প্লাস দিয়ে কানেক্ট হবে, এবং একটা করে এক্স গুণ হবে, যেমন C2x প্লাস C3 এক্স স্কোয়ার। যদি এখানে আরেকটা টার্ম হতো এবং সেটাও যদি -1 হতো, আমি এখানে লিখতাম C4 এক্স কিউব।
ঠিক আছে, আরেকটা এক্স এই টার্মের সাথে আরেকটা এক্স গুণ করতে হতো এবং C3 পরে আমরা C4 দিতাম। বুঝতে পেরেছি ইকুয়াল রুটের ক্ষেত্রে? ঠিক আছে। সো আমি দেখলাম কি যে কিছু ভিন্ন হলে কিভাবে লিখবো আর হচ্ছে এক হলে কিভাবে লিখবো। এখন কেস নাম্বার 2 হচ্ছে কিছু এক কিছু ভিন্ন। এটা কিছুই না, এই দুইটা আমরা যেভাবে লিখছি সেই দুটো মানে জাস্ট তাদেরকে যোগ করে দিব। মানে এখানে যদি এমন হয় যে কিছু এক কিছু ভিন্ন, তাহলে মানে ভিন্ন ভিন্নের জন্য যেটা সেটা আমি লিখবো। সাপোজ এখানে যদি 5টা ভ্যালু বের হতো, সে 5টা মনে করো যে একটা হচ্ছে -1, আরেকটা হচ্ছে -2, আর বাকি 3টা হচ্ছে মাইনাস, সাপোজ -2। ঠিক আছে, তিনটাই সেম এবং সেটা -2। তাহলে এখানে আবার প্লাস চিহ্ন দিয়ে আমাদের মাইনাস, ওই যে সেম হইলে যেভাবে হতো সেভাবে জাস্ট এখানে লিখে দিতাম। আচ্ছা আমি দেখাতে পারলে ভালো হতো। এখানে এই ধরনের কোনো ম্যাথ আছে কিনা একটু দেখি। আমি ক্লাসে অবশ্য দেখিয়ে দিয়েছিলাম। ক্লাস করলে ভালো হয়, সুবিধা হয়, সব ধরনের ম্যাথই দেখানো হয় তো ক্লাসে। এই যে এটা আছে, পেয়েছি। আহ এখানে দেখো, আহ এইটা থেকে এসেছে জি এর মান 1, আর এটা ক্যালকুলেশন করে আবার এসেছে 1 এন্ড -1। তাহলে আমরা টোটাল 3টা ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে 1, আর একটা 1 মানে এরা ইকুয়াল, এবং আরেকটা হচ্ছে ভিন্ন। তাহলে ইকুয়াল যারা তাদের জন্য আমি ইকুয়াল যেভাবে লিখতে হয় সেভাবে লিখলাম। যেমন এর সাথে এই যে ইকুয়াল ভ্যালুটা দিতে হয়, যেটা হচ্ছে 1, এর জন্য 1x, দ্যাট মিনস শুধু এক্স। আর যেহেতু 1 দুইটা আছে এজন্য ব্র্যাকেটের মধ্যে দুইটা টার্ম হবে, একটা C1 আর একটা হচ্ছে C2 এর সাথে এক্স গুণ হবে। ঠিক আছে, এইটা ইকুয়ালের জন্য। আর নট ইকুয়ালের জন্য যেমন হয় সেটা তেমনই, যে একটা কনস্ট্যান্ট হবে তারপর এক্সপোনেনশিয়ালের সাথে ওই এক্সট্রা যে এম থাকলো সেটা গুণ হয়ে যাবে এক্সপোনেনশিয়ালের পাওয়ারে। তো এখানে যেহেতু -1/2 হচ্ছে এই জন্য -1/2x এক্সপোনেনশিয়ালের পাওয়ার হবে। আর এখানে দেখো সিকোয়েন্সটা একটু লক্ষ্য করো, আমরা C1 ইউজ করেছি, এখানে এখানে C2 ইউজ করেছি, সো পরবর্তীতে অবশ্যই আমাকে C3 ইউজ করতে হবে। আমরা যত টার্মই এখানে আমরা দিব প্রত্যেকটাই এই কনস্ট্যান্ট গুলো এভাবে দিব, 1 2 3 4 এভাবে চলতে থাকবে। বোঝা গেছে? এটা হচ্ছে মিক্স, মানে ওই কেস 1 আর কেস 3 জাস্ট অ্যাড করে দিলেই হয়ে যাবে। এটা আলাদা কিন্তু কোনো লজিক নেই, ওই দুইটাকে জাস্ট যোগ করা। ওকে, আর আলাদা হচ্ছে কোনটা, কম যদি ইয়ে আসে, কমপ্লেক্স রুট আসে। এই যে এখানে কিন্তু একটা কমপ্লেক্স রুট এসেছে। ঠিক আছে, কমপ্লেক্স এর ক্ষেত্রে আমাদের যেতে হবে কেস নাম্বার 4-এ। 4 বলা হচ্ছে কি, যদি কমপ্লেক্স রুট আসে, কমপ্লেক্স নাম্বারে যেখানে একটা আই ফ্রি টার্ম থাকে আর একটা আই সহ টার্ম থাকে। আই ফ্রি টার্মটাকে বলা হয় রিয়েল পার্ট, আর আই সহ টার্মটাকে বলা হয় ইমাজিনারি পার্ট। ঠিক আছে, তো এখানে আমরা কিভাবে লিখবো, সলিউশনটা কিন্তু এইভাবে লিখতে হয়। এটা সলিউশনের মানে স্ট্রাকচার, যখন কমপ্লেক্স রুট আসবে তখন সেটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের সাথে আমরা এ এক্স দিব। ঠিক আছে, এ কোনটা, যেটা রিয়েল পার্ট, যেখানে আই এর ভ্যালু থাকবে না। ঠিক আছে, তো e⁴ এরপরে এই ব্র্যাকেটের ভেতরে যেটা আমরা থাকবে সেখানে এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা আমরা C1 C2 দিচ্ছিলাম, এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দিয়েছে। তুমি চাইলে C1 এটা আর এটা C2 দিতে পারো। আর এখানে হচ্ছে কস ফাংশন বিএক্স আর সাইন ফাংশন বিএক্স। তো এখানে বিটা কোথা থেকে আসবে, এই যে ইমাজিনারি পার্টের আই এর সাথে যে টার্মটা থাকবে সেটা হচ্ছে বি এর মান হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা ম্যাথ মনে হয় তখন দেখলাম যে কমপ্লেক্স রুট আসছে, এই যে এটা এখানে হচ্ছে এর মান 2। ঠিক আছে, আর বি এর মান হচ্ছে 3 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, কেস নাম্বার 4। ঠিক আছে, এখানে দেখো। তো এখানে কি হাইলাইট বা পয়েন্টার কিছুই দেখা যাচ্ছে না। এটা ওই পিডিএফ পিপিটি ফরম্যাটে আছে কিন্তু এটা তো আনতে পারছি না। আচ্ছা কার্সর দিয়ে দেখায়, বোঝা যাচ্ছে? এই যে এখানে এ আর এটা বি, এই এই ভ্যালুটা আর এটা যদি আমি কম্পেয়ার করি, তাহলে এ এর মান হচ্ছে 2 আর বি এর মান কত, 3। এটুকু কি বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, ওকে, তাহলে এই স্ট্রাকচারটা দেখো, e⁴ ax, তাহলে এখানে কি হবে e⁴2x, কারণ এখানে আমার এর মান 2। এরপরে হচ্ছে এ ক্যাপিটাল এ, এখানে তোমরা C1 দিতে পারো। তারপর cos bx, দ্যাট মিন্স cos 3x, এখানে b এর জায়গায় 3 আছে।
তারপরে প্লাস আমরা C2 দিতে পারি অথবা ক্যাপিটাল B দিতে পারি, তারপরে sin 3x। জাস্ট এটাই আমাদের রেজাল্ট। ঠিক আছে, এটাই সলিউশন। তার মানে আমাদের কেস কি ধরনের যাচ্ছে সেটার উপর ভিত্তি করে আমাদের যে স্ট্রাকচারটা আছে, সলিউশন স্ট্রাকচার, সেভাবে জাস্ট বসিয়ে দিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো ক্যালকুলেশন নেই। আমাদের শুধু মনে রাখতে হবে যে কোন কেসের জন্য সলিউশন স্ট্রাকচারটা কেমন। ঠিক আছে, এই 4টা কেসের বাইরে কিন্তু কখনোই আসবে না। তাহলে কি কি আসবে? ভিন্ন ভিন্ন আসবে, সবগুলো ইকুয়াল আসবে, কিছু ভিন্ন কিছু ইকুয়াল আসবে, আর হচ্ছে কমপ্লেক্স আসবে। ঠিক আছে, এখান থেকে আমরা যেটা পাচ্ছি এটাকে বলা হয় ওয়াইসি বা কমপ্লিমেন্টারি ফাংশন। ঠিক আছে, এই কমপ্লিমেন্টারি ফাংশন পর্যন্ত যদি তোমরা ক্যালকুলেট করতে পারো, এখানে কিন্তু আমি 50% মার্কস দিব। কেন? কারণ হচ্ছে টোটাল সলিউশনের 50% কিন্তু ওয়াইসি, আর বাকিটা হচ্ছে ওয়াইসি। ওকে, এখন আসলে ওয়াইপি বের করার জন্য, আসলে আমাদের রাইট সাইডে ফাংশনটা দরকার। ওকে, তো আমি যেহেতু বলেছি যে রাইট সাইড এক্সপোনেনশিয়াল এবং সাইন কোসাইন রাখবো, তার জন্য আমাদের সূত্র আছে। এই যে এইটা হচ্ছে ওয়াইপি বের করার সূত্র। ঠিক আছে, আমি একটা ম্যাথ দেখে কম্পেয়ার করি তাহলে বুঝতে পারবো। এই যে এখানে এফ অফ টি বলতে বোঝানো হচ্ছে যে আমরা ওয়াই কমন নেওয়ার পরে যে টার্মটা পেয়েছি সেটা। এই যে ওয়াই কমন নেওয়ার পরে আমরা কি পাচ্ছি? ডি কিউ প্লাস 3d² প্লাস 3d প্লাস 1। এটাকে বলা হচ্ছে এফ বা ফাংশন অফ ডি। ডি বলতে যে ভ্যারিয়েবল হিসেবে বোঝাচ্ছে যে এটা হচ্ছে জি ভ্যারিয়েবলের একটা ফাংশন। সো আমরা 1/f, তার মানে কি ওয়াই কমন নেওয়ার পরে ব্র্যাকেটের মধ্যে যা পাবো সেটা 1/এটা এভাবে লিখে দিব। এরপরে আসবে কি আমাদের যে রাইট সাইডে এক্সপোনেনশিয়াল যা দেওয়া থাকবে সেটা বসাবো। এক্সপোনেনশিয়াল বসালে এটা হবে, সাইন বসালে এটা হবে। ঠিক আছে, এরপরে কি বলতেছে, এগুলো কিন্তু ফর্মুলা, 2 আর 3 নাম্বারটা ফর্মুলা। ঠিক আছে, এখানে বলা হচ্ছে তোমার এই ফাংশনে যেখানে যেখানে জি আছে সেখানে সেখানে এ বসিয়ে দাও। এ কোথা থেকে পাচ্ছি? এই যে এই মানটা কিন্তু এ। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালের পাওয়ারে কিন্তু এ আছে। সো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করব। যখনই মান বসাবো তখনই কিন্তু আমরা একটা ভ্যালু পাবো। এখন সেই ভ্যালুটা যদি 0 না হয় তাহলে এটা কিন্তু ডিনোমিনেটরে আছে, এটা একটা ফ্র্যাকশন, বা এটা ফ্র্যাকশনে ডিনোমিনেটর কিন্তু 0 হতে পারে না। এই জন্য বলা হচ্ছে এটা যেন নন জিরো কোনো ভ্যালু হয়, তাহলে এটাই রেখে দিবা, এটাই তোমার সলিউশন। আর যদি 0 হয় তাহলে এক্সেপশনাল কেস, সেক্ষেত্রে কি হবে? যদি এটা 0 হয়ে যায়, দেখো, ইফ f(a)=0, তখন আমরা কি করব? আমাদের একটু মডিফাই করতে হবে। সেটা কিভাবে করব? ডিনোমিনেটরে যে এফ ফাংশনটা আছে সেটাকে একবার ডেরিভেটিভ করব এবং নিউমারেটরে 1 এর সাথে একটা এক্স গুণ করে দিব। ঠিক আছে, তারপরে দেখবো যে তোমরা সবাই জানো যে একবার ডেরিভেটিভ করলে ফাংশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জ ফাংশনে আবার এই ডি এর জায়গায় এ বসিয়ে দেখবো যে এটা আবার নন জিরো ভ্যালু আসছে কিনা। যদি নন জিরো ভ্যালু আসে এটাই আমার আনসার হবে, আর যদি আবার জিরো ভ্যালু আসে তাহলে আবার আরেকটা এক্স গুণ করব এবং এখানে আবার সেকেন্ড ডেরিভেটিভ করব। সেকেন্ড ডেরিভেটিভ ফাংশনকে আবার চেঞ্জ করে দিবে। তখন আমি দেখবো যে ডি এর জায়গায় এ বসিয়ে তখন নন জিরো ভ্যালু আসছে কিনা। মানে আমাদের এই ফাংশনে নন জিরো ভ্যালু আসতেই হবে। যদি জিরো ভ্যালু আসে আমাকে এই কাজটা করতে হবে যে একবার করে ডেরিভেটিভ এবং নিউমারেটরে একটা করে এক্স গুণ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালের ফর্মুলা। এখন এই ম্যাথটা দেখো, ওয়াইপি কিভাবে বলেছি যে 1/f, আমার এখানে f মানে ডি কিউ প্লাস 3d² প্লাস 3d প্লাস 1, এটা বসিয়ে নিয়েছি এবং রাইট হ্যান্ড সাইডে যে এক্সপোনেনশিয়াল ফাংশনটা ছিল সেটা এখানে বসবে। রাইট হ্যান্ড সাইডে যে এক্সপোনেনশিয়াল যা আছে সেটা বসবে। এখন এখানে এর মান কিন্তু -1। ঠিক আছে, এক্স এর সহগ যেটা সেটা এ, এবং এখানে এক্স এর সহগ আছে হচ্ছে -1। তো সেই -1টা আমি দিয়ে জায়গায় বসিয়ে দেখবো যে সেটা জিরো ভ্যালু আসে নাকি নন জিরো ভ্যালু আসে। তো এখানে দেখো আমি যদি -1 কিউব করি এখানে -1 আসবে। এখানে হচ্ছে আহ যদি d² দ্যাট মিনস -1 হোল স্কয়ার, সেটা একটা পজিটিভ ভ্যালু আসবে। মানে এখানে একটা নেগেটিভ ভ্যালু আসবে -3। তাহলে এটা একটা নেগেটিভ পেলাম, এটা একটা নেগেটিভ পেলাম। তাহলে এখানে -3 আর -1 -4, আর এখানে আমরা +3 পাবো আর এখানে হচ্ছে +1 পাচ্ছি। তার মানে +4 -4, যেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এই মানটা এখানে বসাতে পারবো না, তাহলে আমাকে ওই এক্সেপশনাল কেস করতে হবে। সেটা কি? এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি হয়? আমরা এক্স কিউব মানে এক্স এন থাকলে যে ফর্মুলাটা ব্যবহার করি, যে পাওয়ার সামনে আসে এবং পাওয়ার 1 কমে যায়, ডিফারেন্সিয়েশনের যে বেসিক ফর্মুলা x টু দি পাওয়ার n, সেই ফর্মুলা অনুযায়ী কিন্তু আমরা এটা হচ্ছে
যে ডেরিভেটিভ করবো, ঠিক আছে? সো এক্স ডি কিউব বা এক্স কিউব কে ডেরিভেটিভ করলে যেমন 3x স্কোয়ার হয়, তেমন আমরা 3d স্কোয়ার লিখবো। আর এখানে ডি স্কোয়ার কে ডেরিভেটিভ করলে 2d হয়, সে 2 আর 3 গুণ হয়ে 6d হয়েছে। আর ডি কে ডেরিভেটিভ করলে 1 হয়, এজন্য 3 আর 1 মিলে 3 হয়েছে। আর 1 কে ডেরিভেটিভ করলে যেহেতু কনস্ট্যান্ট 0 হয়ে যায়, সো এখানে কিছু বসবে না, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ। এবং ফার্স্ট ডেরিভেটিভের সাথে সাথে কি করতে হবে, নিউমেরেটরে একটা এক্স গুণ করতে হবে। তাহলে দেখো, একটা ডেরিভেটিভ করার ফলে আমার ফাংশনটা চেঞ্জ হয়ে গেল না? এখানে যে ফাংশন ছিল, এখন কিন্তু আমি একটা নতুন ফাংশন পাচ্ছি। এখন দেখতে হবে যে এখানে -1 বসালে কি হচ্ছে। তো আনফরচুনেটলি এখানেও -1 বসালে 0 হয়, কারণ এখানে হচ্ছে -1 হোল স্কয়ার মানে এটা একটা পজিটিভ, এটা পজিটিভ, বাট এখানে -6 হয়ে যাবে -1 বসালে, সো এটাও কিন্তু 0 আসে। তাহলে কি করতে হবে, এগেইন এই ফাংশনটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। দ্যাট মিন্স ডি স্কোয়ার কে ডেরিভেটিভ করলে 2d হয়, তাহলে 6d। আর এখানে ডেরিভেটিভ করলে শুধু 6 আসে, এখান থেকে ডি কে ডেরিভেটিভ করলে 1 হয়। আর 3 কনস্ট্যান্ট 0 হয়, ঠিক আছে? আর এখানে কি হবে, নিউমেরেটরে আরেকটা এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার হবে। রাইট হ্যান্ড সাইড যা থাকবে সেটা কিন্তু, এটা আমরা কখনো চেঞ্জ করছি না, এক্সপোনেনশিয়াল যা আছে তাই কিন্তু থাকবে। আবার চেক করতে হবে, ঠিক আছে? এখানে যদি নন জিরো হতো তো এখানেই আমি রেজাল্টটা বসাই দিতাম, মান বসিয়ে যা ক্যালকুলেশন করে রেজাল্ট হয়ে যেত। কিন্তু এখানে মান বসাতে পারছি না, কারণ এটা বারবার 0 চলে আসছে। এখানে আবার যদি আমি -1 বসাই, আবার কিন্তু 0 হয়ে যাচ্ছে। সো এগেইন ডেরিভেটিভ করেছি। ডেরিভেটিভ করে দেখো এখানে 6 এসেছে এবং এখানে এক্স কিউব। যেহেতু কোনো ডি এখানে অপশন নাই, সো আমি তো মান বসাতে পারছি না, সো এটাই আমার আনসার। বুঝতে পেরেছি? যদি ডি থাকতো সেখানে আমি মান বসাতাম, যেহেতু ডি নাই, সো এটাই সলিউশন। ক্লিয়ার? জি ম্যাম। আমি আর একটা ম্যাথ দেখিয়ে দিই এক্সপোনেনশিয়ালের, তাহলে আরো ভালো হবে, ভালোভাবে বুঝতে পারবে। এক্সপোনেনশিয়ালের ম্যাথ তো পাচ্ছি না। আচ্ছা, এটা দেখো, এখানে যে ওয়াই কমন নেওয়ার পরে যেটা হয়েছে এটা এফ অফ টি, ঠিক আছে? আর এখানে e⁻³ এটা সলভ করে আমরা কিন্তু এক্স এর দুইটা ভ্যালু পাচ্ছি, -1 -3। সো এটা হচ্ছে ডিস্টিংক্ট বা ভিন্ন ভিন্ন, এই জন্য ওয়াই সি কিভাবে হবে, c1 যে প্রথম ভ্যালুটা, তারপরে c2 দ্বিতীয় ভ্যালু, এটা ওয়াই সি গেল। ওয়াই পি কিভাবে হয়, 1/f(t)। তার মানে এই যে এফ অফ টি, যে জি এর ফাংশনটা, শুধু এটুকু পিক করবো ওয়াই বাদে, এটা মনে রাখবা। এখানে কিন্তু কোনো ওয়াই ফাংশন ওয়াই আসবে না, ঠিক আছে? ওয়াই কমন নেওয়ার পরে এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্থক্য থাকে, শুধু এটুকুই হচ্ছে এফ অফ টি। সো সেই পার্টটা নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে -3 বসাবো। -3 বসিয়ে এখানে কিন্তু 0 আসতেছে, তোমরা ক্যালকুলেট করে দেখো, এখানে হচ্ছে -3 বসালে এটা 0 আসে, কারণ এখানে 3² 9, আর এখানে 3, সো 12 আসবে। আর এখানে -3 গুণ করলে -12, সো -12 আর +12 0 হয়ে যায়। সো এগেইন এখানে নিউমারেটরে এক্স হবে, ডিনোমিনেটর একবার ডেরিভেটিভ করে 2d + 4 আসে। এখন আমরা -3 বসালে কিন্তু নন জিরো ভ্যালু পাবো, ঠিক আছে? নন জিরো ভ্যালুটা কি, এখানে এই যে -6 -3 এখানে বসে যাবে ডি এর জায়গায়। সো -6 + 4, দ্যাট মিন্স -2। সো -2 মানে কি, হাফ, ঠিক আছে? এখানে আর e⁻³ এটা এক্স এর সাথে গুণ হয়ে নিউমারেটর হয়েছে, ওকে? আর এই মাইনাসটা সবার আগে এসেছে, তুমি চাইলে ডিনোমিনেটরেও -2 রাখতে পারো, বা সবার আগে আমরা মাইনাসটা সব বসাই, ঠিক আছে? তো এইটা আমাদের ওয়াইপি, এটা আমাদের ওয়াইপি, আর এটা হচ্ছে ওয়াইসি। তাহলে জেনারেল সলিউশন কিভাবে বের করবো, এখন লিখতে হবে therefore the general solution of equation is y = yc + yp। তারপরে yc যে মানটা পেয়েছি সেটা আমি এখানে বসাই দিব, তারপরে প্লাস হবে, বাট এখানে yc যে yp যেহেতু মাইনাস, এই জন্য এখানে মাইনাস দেওয়া হয়েছে। সো এটাই আমাদের জেনারেল সলিউশন, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু আমরা জেনারেল সলিউশন বের করবো। আচ্ছা, এর আগের ম্যাথটাতে ওই যে yc yp যোগটা আমি দেখাই, এটা একটু দেখাই দিই আবার, যে এই ম্যাথটা, ঠিক আছে? সো এখানে হচ্ছে ওয়াইসি এর এই পার্টটা পেলাম, আর এখানে দেখো ওয়াইপি যেটা পেয়েছে, ওয়াইসি আর ওয়াইপি কিন্তু যোগ হয়ে আমাদের রেজাল্ট চলে আসছে।
ঠিক আছে, ওয়াইসি আমরা তো ক্যালকুলেট করতে শিখলাম, ওয়াইপিও শিখলাম, এই দুইটা জাস্ট যোগ করে দিবা তাহলে জেনারেল সলিউশন বের হয়ে যাবে। ক্লিয়ার? এটা পারবো যদি এক্সামে আসে, মানে এই ধরনের। হ্যাঁ, মানে ইকুয়েশন কিন্তু ভিন্ন হতে পারে কিন্তু প্রসিডিউর সেম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখি যে সাইন বা কস থাকলে, সাইন বা কস থাকলে কিন্তু একটাই ফর্মুলা, সাইনের জন্য যে ফর্মুলা, কসের জন্য সেই ফর্মুলা। সেটা কি? এই যে এই ফর্মুলাটা, আমরা এখানে যেমন সমস্ত ডি এর জায়গায় এ বসাতে পারি, কিন্তু সাইন কস থাকলে শুধুমাত্র ডি স্কোয়ার টার্ম যেটা আছে, শুধু ডি, ডি না কোনো কিছু না, শুধু ডি স্কোয়ার যে টার্মটা, সেই ডি স্কোয়ারের জায়গায় আমরা এ স্কোয়ারের আগে মাইনাস দিব। ঠিক আছে, মাইনাস এ স্কোয়ার, এটা কিন্তু অনেকেই ভুল করে, মাইনাস এ হোল স্কোয়ার ভেবে এটা পজিটিভ করে দেয়, এটা কিন্তু একটা নেগেটিভ থাকে। এখানে যে এ থাকবে সেই এ কে স্কোয়ার করে তার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে, দ্যাট মিনস মাইনাস এ স্কোয়ার। এটা রিপ্লেস হয়ে যাবে কোনগুলো, ডি স্কোয়ার। ঠিক আছে, ডি স্কোয়ারটা রিপ্লেস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার দিয়ে। ঠিক আছে, আর সেম আমি এটা রিপ্লেস করার পরে যদি হচ্ছে ইয়ে আসে, জিরো ভ্যালু আসে, তাহলে আবার নিউমারেটরকে একবার ডেরিভেটিভ, ডিনোমিনেটরকে একবার ডেরিভেটিভ করতে হয়, নিউমারেটরকে এক্স দিতে হয়। ঠিক আছে, একই ফর্মুলা, দুইজনের ক্ষেত্রেই সেম। আচ্ছা এখন আমি এই ধরনের একটা ম্যাথ দেখি, সাইন বা কস থাকলে এই যে এই ম্যাথটাই আছে। সো এখানে সাইন আছে, আমার ফাংশন আছে ডি স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এই যে ওয়াই কমন নেওয়ার ফলে, সো এখানে কমপ্লেক্স রুট আসবে। দেখো ক্যালকুলেশন করে কমপ্লেক্স এসেছে, তো কমপ্লেক্স এর জন্য আমি যে রেজাল্টটা পাই, এখানে এ এর মান কিন্তু 0। ঠিক আছে, কমপ্লেক্স এর জন্য আমি কোন সূত্রটা দেখেছিলাম, এই যে এই সূত্রটা, এটা। ঠিক আছে, এর জন্য কিন্তু এই যে এখানে যে কনস্ট্যান্টটা থাকে সেই মানটা বসাই, কিন্তু ওখানে যেহেতু শুধুমাত্র প্লাস মাইনাস 2i আছে, দ্যাট মিনস বি আছে এর মান 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ই পার্টটা থাকবে না, শুধু এই কনস্ট্যান্টের পার্টটা থাকবে। ঠিক আছে, এখানে সলিউশনে দেখো শুধু এই কনস্ট্যান্টের পার্টই আছে। তো আমি বলেছিলাম এ আর বি এর জায়গায় C1 C2 ইউজ করা যায়, তারপরে ওখানে ছিল এ cos bx, তো এখানে বি এর মান 2, এর জন্য এখানে লিখেছে cos 2x প্লাস C2 sin 2x। ঠিক আছে, এটাও যে কেস নাম্বার 4 ওইভাবে হয়েছে ওয়াইসি। আর ওয়াইপিটা কিভাবে করবো, 1/40, দ্যাট মিনস হচ্ছে 1/d² + 4, তারপরে এই যে পাশে সাইন। এখন এর মান হচ্ছে 3, কি বসাবো, ডি স্কোয়ারটা রিপ্লেস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার দিয়ে, দ্যাট মিনস -9। ঠিক আছে, -9 বসিয়ে দিলাম, এবার ক্যালকুলেশন করব, -9 + 4 মানে -5 হয়, সে মাইনাসটা আগে দিয়ে দিলাম, আর sin 3 রাইট সাইডে যা থাকবে সেগুলো কিন্তু হুবহু বসে যাবে, এগুলো কিন্তু কোনো চেঞ্জ না। সো sin 3x বসে গেল, এটা হলো ওয়াইপি। তাহলে আমার জেনারেল সলিউশন কি, ওয়াইসি করে দাও প্লাস ওয়াইপি। আচ্ছা, এই যে জেনারেল সলিউশন, ওয়াইসি আমরা এটুকু পেয়েছি, আর ওয়াইপি যোগ হয়ে যাবে, বাট ওয়াইপি যেহেতু মাইনাস ছিল এই জন্য মাইনাস সাইন হচ্ছে। ক্লিয়ার? জি ম্যাম। এখানে, হ্যাঁ এখানে যদি সাইনের জায়গায় কস থাকতো সেম নিয়ম। ঠিক আছে, এই যে এখানে যদি cos 3x হতো তাহলে সেম আনসারটাও কিন্তু সেম হতো এই ম্যাথে, শুধু এই কসের যে সাইনের জায়গায় কস থাকতো, ফর্মুলা একই, সাইন এবং কস থাকলে ডি স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার রিপ্লেস হয়ে যায়। এই ম্যাথে কিন্তু ডি ছিল না, এবার একটা ম্যাথ দেখি যে ডি আছে, আমাদের শুধু ডি স্কোয়ার রিপ্লেস হবে, ডি কিন্তু রিপ্লেস হবে না। ঠিক আছে, তো এখানে দেখো ওয়াই সি প্রথমে আমরা বের করি, এখানে যেটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এবং এখান থেকে আমি কমপ্লেক্স রুট পাচ্ছি, সো কেস হবে 4, কেস 4 এর আন্ডারে কিন্তু আমরা যে ওয়াই এক্সপোনেনশিয়াল এর পাওয়ার হচ্ছে এ এক্স হবে, এর মান কিন্তু 1, এর জন্য শুধু ex আছে, তোমরা চাইলে এটা লেফট সাইডে দিতে পারো, রাইট সাইডে দিতে পারো, যে কোনো বিষয় না। এরপরে হচ্ছে বি এর মান হলো 2। ওকে, সো cos 2x প্লাস c2 sin 2x। এরপরে ওয়াইপি, ওয়াইপি হচ্ছে 1/f(t), পুরো f(t) আমরা কত পেয়েছি, d² - 2d + 5, সো সেটাই বসে যাবে। আর এখানে 10 sin x, এই 10 কিন্তু কনস্ট্যান্ট, এটা থেকে যাবে, এটার কোনো কাজ নেই। এখানে আমার এর মান কিন্তু 1। ঠিক আছে, কারণ সাইন এর পরে যে কনস্ট্যান্টটা থাকবে অ্যাঙ্গেলের মধ্যে এর সাথে যে সহগ, মানে এক্স এর সাথে সহগটার মানে এ, এখানে যেহেতু 1 আছে, আমরা ডি স্কোয়ারটা মাইনাস এ স্কোয়ার দিয়ে রিপ্লেস করবো, এ স্কোয়ার মানে 1, সো -1। ঠিক আছে,
-1 বসলো আর এখানে হচ্ছে +5, -1 +5 মানে হচ্ছে 4, আর এখানে 2d কিন্তু থেকেই যাবে কারণ আমরা d রিপ্লেস করতে পারবো না, শুধু d স্কয়ার রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, বা কিউব যদি হয়, কিউবটাকে আমরা d স্কয়ার ইন্টু d লিখতে পারি, তখন ওই d স্কয়ারটাতে আমরা মান বসাতে পারবো আর d টা থেকে যাবে এইভাবে। ঠিক আছে, তো এখানে দেখো এখান থেকে 2 কমন নেওয়া যায় এবং এখানে যেহেতু 10 আছে এই জন্য 2 কমন নিয়ে ওই 10 এর সাথে কাটাকাটি করে পরে হচ্ছে টার্মটা ছোট করে নিতে, এখানে 5 হবে আর এটা 5 হয়ে যাবে। ওকে, তো এখন একটা জিনিস দেখো, আমি ডি স্কয়ার না থাকা পর্যন্ত আমি কোনো কাজ করতে পারবো না, এই জন্য আমাকে ডি স্কয়ার ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় একটা ফর্মুলা করেছিলাম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে দেখো আমাদের a মাইনাস বি ফর্মেট আছে না? ঠিক আছে, সো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মেট বানানোর জন্য আমার একটা 2 প্লাস ডি লব এবং হরে গুণ করতে হবে। সো আমি হচ্ছে 2 প্লাস ডি দিয়ে লব এবং হরকে গুণ করলাম এই ফ্র্যাকশন বা ভগ্নাংশের। ঠিক আছে, নিউমারেটর মানে লব, নিউমারেটরে 2 প্লাস ডি হলো আর ডিনোমিনেটরে 2 প্লাস ডি ইন্টু 2 মাইনাস ডি মানে হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট মিনস 2 স্কয়ার মাইনাস ডি স্কয়ার। এই যে এখানে জি স্কয়ার ক্রিয়েট হয়েছে, এই ডি স্কয়ারের জায়গায় আমি এখন -1 বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এখানে দেখো ডি স্কয়ারের জায়গায় -1 বসিয়েছে, বসানোর ফলে এখানে হচ্ছে 2 স্কয়ার মানে হচ্ছে 4, আর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5, 5 ইন্টু 2 10, এই 10 আর এই 10 হচ্ছে কেটে যাবে। ঠিক আছে, ওরা পরে কেটেছে কিন্তু আগে কেটে ফেললে আমার মনে হয় ম্যাথটা সহজ হবে আর। ঠিক আছে, তো এখানে দেখো 2 প্লাস ডি, এই ডি এর সাথে এই টার্মটা গুণ হবে। ওকে, তাহলে 2 ইন্টু 10 দ্যাট মিনস 20 সাইন এক্স, আর এই ডি মানে আমি কি বলেছিলাম সবার শুরুতে, ডি মানে ডিডিএক্স। তো এই ডিডিএক্স কি করবে, এই সাইন ফাংশনকে তোমরা সবাই জানো যে ডেরিভেটিভ করলে, একবার ডেরিভেটিভ করলে পজ হয়ে যায়, আর এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অপারেটরের বাইরে চলে আসে, আর এই ডি অপারেটরটা সাইন ফাংশনকে কজ ফাংশনে পরিণত। ঠিক আছে, এই যে 2 প্লাস ডি দিয়ে এটাকে গুণ করা হচ্ছে। সো নর্মালি 10 টু যা 20 সাইন এক্স আর প্লাস ডি, এখানে 10 থাকবে আর ডি হচ্ছে ডিডিএক্স, যে ডিডিএক্স অপারেটর বা ডিফারেন্সিয়াল অপারেটর, ওটা সাইন এক্স এ কজ এক্স এ দিয়ে দেবে। এরপরে এই 10 যদি আমরা হচ্ছে আগেই রিমুভ করে দিতাম তখন কিন্তু 10 থাকতো না, এটা যেহেতু 10 নিয়ে রেখেছে পরে আবার 10 কমন নিয়ে লাস্টে কেটেছে। বুঝতে পেরেছি, আমি আগে থেকে যদি আমি 10 কেটে দিতাম এর নিচে যেহেতু 10 হচ্ছে, তাহলে আমি শুধু 2 সাইন এক্স প্লাস কজ এক্স পেয়ে যেতাম, যেটা আমাদের। ওকে, এটা কি একটু কঠিন মনে হলো এই জায়গাটা? জি মিস, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমাদের যদি হচ্ছে ডিনোমিনেটরে শুধু ডি টার্ম থাকে, ঠিক আছে, দেখো এখানে 2 মাইনাস ডি আছে, তো আমরা দেখবো সেটা হয় এ প্লাস বি ফরম্যাটে আছে অথবা এ মাইনাস বি ফরম্যাটে আছে, এর বাইরে কিন্তু কোনো ফরম্যাট থাকবে না। তো আমার কাছে যদি এ মাইনাস বি ফরম্যাট থাকে, যেমন এখানে দেখো এ হচ্ছে 2 আর বি মানে ডি, তার এ মাইনাস বি ফরম্যাট আছে, তার মানে লব এবং হরকে আমি এ প্লাস বি দিয়ে গুণ করবো, দ্যাট মিনস 2 প্লাস ডি দিয়ে, কারণ আমার টার্গেট হচ্ছে ডি স্কোয়ার বানানো, এবং আমরা বীজগণিতের যে ফর্মুলাটা আছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, ওই ফর্মুলাটা এখানে ইউজ করবো। তার মানে আমি যখনই এই টার্মের সাথে 2 প্লাস ডি টার্ম গুণ করে দিব, তখনই কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট হয়ে যাবে এবং এখানে একটা ডি স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাম এখানে হচ্ছে 20 sin x plus 10 cos x কিভাবে আসছে আরেকবার যদি একটু বলতেন। আচ্ছা, আমি এই পর্যন্ত এসে বলতেছি। তো এই ডি মানে কিন্তু নর্মাল ডি না, এই ডি মানে ডিডিএক্স, ডিফারেন্সিয়াল অপারেটর। ওকে, তো আমার টার্গেট হচ্ছে ডিনোমিনেটর বা হরে ডি রিমুভ করে ফেলা। তো এখানে যখন আমি ডি স্কোয়ার ক্রিয়েট করেছি, এই জায়গায় ডি স্কোয়ার এর মান কিন্তু আমি জানি যে মাইনাস এ স্কোয়ার, তো এই স্কোয়ার এর মান হচ্ছে 1 আর মাইনাস দিতে হবে আগে, সো ডি স্কোয়ার এর মান হচ্ছে -1, এই যে এখানে দেখো বসেছে। ঠিক আছে, তার মানে দেখো এখন ডিনোমিনেটর কিন্তু জাস্ট কনস্ট্যান্ট, ডিনোমিনেটরে কোনো ডি নেই। ওকে, কিন্তু নিউমিনেটরে আমি একটা ডি পেয়েছি। ঠিক আছে, এখানে মনে করো যে এটা 10 হয়, যে এই জায়গাটা 10 আর এই এখানে 10, এরা রিমুভ হয়ে গেল, শুধু থাকবে হচ্ছে 2 প্লাস ডি আর সাইন এক্স। এই 2 প্লাস ডি এর সাথে সাইন এক্স টা গুণ হবে, তো
তো 2 এর সাথে sin x গুণ হয়ে এই যে 2 sin x হয়েছে। আর d এর সাথে sin x যখন গুণ হবে, d মানে কিন্তু নর্মাল d না, d একটা অপারেটর, d বাই dx। তো d বাই dx এর পরে যদি সাইন ফাংশন থাকে, আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের সূত্র অনুযায়ী কি হয়ে যায়, cos ফাংশন হয়ে যায় না? এই জি জন্য ম্যাম। এটা cos হয়েছে। এখন বুঝতে পেরেছো? জি ম্যাম, বুঝতে পেরেছি। হ্যাঁ, এই ম্যাথের d মানে কিন্তু ddx। এই কারণে আমরা হরে কিন্তু কোনো d রাখতে পারবো না, কারণ অপারেটর কিন্তু কোনো ফ্র্যাকশনের হিসেবে বা ডিনোমিনেটরে কোনো অপারেটর থাকতে পারে না, অপারেটর পাশে থাকে। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের নিউমারেটরে অপারেটর গুলো আনতে হবে। ঠিক আছে, এখানে শুধু এই একটা ট্রিক্সই আছে যে তোমাকে হয়তো বা a স্কোয়ার মানে b স্কোয়ার ফরম্যাট বানাতে হবে। আরেক ক্যাটাগরি আছে যেখানে অটো তোমার কোনো ডি টার্ম থাকবে না, যেমন এই ম্যাথটা কোনো ডি টার্ম নাই, তো আমার কোনো ঝামেলাও নাই। আর এখানে যদি ডি টার্ম থাকে তাহলে ওই যে a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মুলা, ঠিক এই ম্যাথটার মতো করে আমরা এটা বানিয়ে ডি রিমুভ করে ফেলবো। ঠিক আছে, তারপরে ওয়াইসি আর ওয়াইপি পাওয়ার পরে আমরা কি করবো, জাস্ট ওয়াইসি আর ওয়াইপি যোগ করে দিব, তাহলে আমার জেনারেল সলিউশন হয়ে যাবে। আচ্ছা, 13 নাম্বারটা দেখো। 13 নাম্বারটা সেম, যেহেতু কজ আছে। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশন অফ এফ অফ ডি, এফ অফ ডি, এফ অফ ডি, এটা সলভ করলাম, করে এটা কেস নাম্বার 3 তে যাবে, যেহেতু ইকুয়াল। ঠিক আছে, ইকুয়ালে চলে যাচ্ছে, ইকুয়াল হইলে কি হয়, 4 এখানে বসে যাবে, আর যেহেতু দুইটা মানে জন্য দুইটা টার্ম c1 প্লাস c2x, এটা হয়ে গেল yc। এখন yp এর জায়গায় আমরা কি করবো, 1 বাই এফ অফ ডি 5 cos 3x। এখন শুধুমাত্র ডি স্কোয়ার টার্মটা মাইনাস a স্কোয়ার দিয়ে বসিয়ে দিব। তো a স্কোয়ার মানে 9, দ্যাট মিনস 3 স্কোয়ার 9 হয়, আর মাইনাস আগে বসাবো, দ্যাট মিনস -9। ঠিক আছে, -3 স্কোয়ার মানে -9। আর এখানে ডি গুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু ডি স্কোয়ার গুলো চেঞ্জ হবে, ডি স্কোয়ারের জায়গায় আমি মান বসাতে পারবো, ডি তে কোনো মান বসাতে পারবো না। সো এটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এখানে -9 আর +16 মিলে কিন্তু +7 হয়েছে, আর -8d। তাহলে এটাও দেখো a মাইনাস বি এই ফরম্যাট আছে না? তাহলে আমাকে a প্লাস বি লব এবং হরকে গুণ করতে হবে, তাহলে a প্লাস বি মানে কি 7 প্লাস 8d। তাহলে দেখো 7 প্লাস 8d দিয়ে লব এবং হরকে গুণ করেছে। সো 1 এর সাথে গুণ করে এই টোটালটা হয়ে গেল লবে, আর হরে এর সাথে গুণ করে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন হলো, 7 স্কোয়ার মানে 49, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64। ঠিক আছে, আর ডি এর জায়গায় আমি এখন -9 বসিয়ে দিব, তাহলে -9 × 64 গুণ করে প্লাস এটা করলে ওই 625 হয়। বুঝতে পেরেছি, ওই কনস্ট্যান্ট এখানে আসবে, আর এখানকার যে টার্মটা উপরে যে 7 প্লাস 8 ছিল, সেটা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে দেখো 7 এবং 5 গুণ হয়ে 35 হয়। আর এটা কস ফাংশন চেঞ্জ হবে না, কারণ এখানে কোনো ডি নেই, কিন্তু 8 এর সাথে গুণ হয়ে যাবে 5, আর 8 গুণ হয়ে কত হয়, 40। আর ডি হচ্ছে cos 3x কে সাইনে কনভার্ট করবে। ঠিক আছে, cos ফাংশনকে সাইন ফাংশনে কনভার্ট করবে, কিন্তু এখানে যেটা একটা 3 আছে, এই জন্য একটা 3 গুণ হয়ে যায়, মানে 3 সাইন 3x। ঠিক আছে, ওই যে সাইন ax এর ফর্মুলা, সাইন ax যদি থাকে তাহলে a cos x। কিন্তু এখানে যেটা cos ফাংশন আছে, cos কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস সাইন হয়, এই জন্য দেখো এখানে মাইনাস চিহ্ন হয়েছে। ঠিক আছে, আর 8 আর 5 গুণ করে হয় 40, আর সেই 40 এর সাথে এই যে ডিফারেন্সিয়েশনের পরে আমরা যে 3 টা পাচ্ছি, সেই 3 গুণ হয়ে 120 হয়েছে। আর এই cos 3x এর জায়গায় sin 3x হয়েছে, কারণ এখানে আমাদের একটা ডেরিভেটিভ অপারেটর আসছে, d মানে ddx। বুঝতে পারছি। আর নিচের ডিনোমিনেটরে এই যে ডি এর জায়গায় -3 স্কোয়ার মানে -9 বসিয়ে এই ক্যালকুলেশনটা করলে 1/625। সো এখন 5 দিয়ে কাটাকাটি করেছে মনে হয়, এখানে করে এটা রেজাল্ট এসেছে। সো ওয়াইসি প্লাস ওয়াইপি বসিয়ে দিলে আমার ক্যালকুলেশনটা হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার করার দরকার নেই, যেখানে ওই যে অ্যাঙ্গেলের মধ্যে এক্সট্রা কোনো টার্ম আছে, এগুলো কোনো দরকার নেই, জাস্ট সিম্পলি সাইন এক্স অথবা কজ এক্স থাকবে, একটা কনস্ট্যান্ট গুণ থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু এদের সাথে আর কোনো টার্ম যোগ বিয়োগ থাকবে না। বুঝতে পেরেছি।
প্রবলেম লিস্ট থেকে আমরা দেখবো যে কোনটা কোনটা সলভ করছি। 2 নাম্বার, 3, 4 যাবে না, 5 যাবে, 6 তো রাইট সাইড নন জিরো না, so 6 নাম্বার থেকে আমরা শুধু ওয়াই সি বের করতে পারি, এটার কোনো ওয়াইপি নেই, সো ওয়াই সিটা এটার রেজাল্ট। 7 নাম্বারটা আমরা করব, 8 নাম্বার করব, 9 নাম্বার দরকার নেই, 10 নাম্বার আমরা করতে পারি, মানে আমি এভাবে প্লাস করে দিব না, ঠিক আছে, আমরা আলাদা করে দিব। এই সেম ম্যাথটাই এক্সপোনেনশিয়ালের জন্য করবা, আর এই ম্যাথটাই শুধু রাইট সাইড cos 2x এর জন্য করবা। 11 নাম্বারটা আমরা একই নিয়মে, জাস্ট আমার বেশি প্র্যাকটিস করলে বেশি ইয়া হবে, তাই একই সময় অঙ্ক। 12 লাগবে না, গুণ অবস্থায় আছে, এগুলো দরকার নেই। 14 নাম্বারটা আমরা প্র্যাকটিস করতে পারি। 15 নাম্বারটা এক্সপোনেনশিয়াল। 16 নাম্বার দরকার নাই, 17 দরকার নাই, 18 এক্সপোনেনশিয়াল, সো এটা আমরা নিব, 19 করে দরকার নেই। ঠিক আছে, শুধু এক্সপোনেনশিয়াল সিঙ্গেল এবং সাইন সিঙ্গেল, কস সিঙ্গেল, তাদের সাথে একটা কনস্ট্যান্ট গুণ হতে পারে, কিন্তু অন্য কোনো টার্ম যোগ বিয়োগ হিসেবে থাকবে না, যেমন এই ধরনের কোনো কিছু থাকবে বা অ্যালজেব্রিক কোনো কিছু থাকবে না রাইট সাইডে। ম্যাম নাম্বারগুলো আরেকবার বলেন তো ম্যাম। এই নাম্বার রাইট সাইডে শুধু এক্সপোনেনশিয়াল ফাংশন আর সাইন থাকবে, সিঙ্গেল আর কস থাকবে। তুমি এখন সেগুলো বের করে নাও কোনটা কোনটা। ম্যাম Okay, ma'am. হোমোজিনিয়াস এর যে চারটা আছে জাস্ট ওই চারটা ম্যাথ করলেই হবে, হোমোজিনিয়াস ভ্যারিয়েবল সেপারেট। হ্যাঁ, আর স্যারের বই থেকে কয়টা আছে সেটা দেখবা। স্যারের বইয়ের মানে homogeneous chapter প্রবলেম থেকে- লিস্টের ওই চারটা আর স্যারের বইয়ের যেগুলো সলভ করা আছে সেইগুলো। হ্যাঁ, অনলি এগুলা, আর না। এবং আচ্ছা। স্যারের বইয়ে যদি যদি এক্সট্রা কোনো টাইপের ম্যাথ থাকে সেগুলো অ্যাভয়েড করবা। মনে করো যে প্রবলেম লিস্টের মধ্যে নাই, কিন্তু ওই ধরনের ম্যাথ একটু অন্যরকম লাগছে, স্যারের বইয়ে সলভ করে দেওয়া আছে, ওগুলোর দরকার নেই। প্রবলেম লিস্টের মতো যে ম্যাথগুলো আছে ওইগুলো সলভ করবা। ঠিক আছে ম্যাম। যেমন স্যারের বইয়ে আমরা দেখেছি যে, যেমন এখানে সলভ প্রবলেম, এই ক্যাটাগরিটা তো আমি করাইনি, সো এটা আমি প্র্যাকটিস করবো না, এমন। ঠিক আছে, জি। স্যারের বইয়ে যে সব প্র্যাকটিস করতে হবে তা না, ওই প্রবলেম লিস্ট ওরিয়েন্টেড প্র্যাকটিস করবো। ঠিক আছে। Okay.